হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। 4 মে তোমাদের এক্সাম হয়েছে এবং অনেকে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, যেটা আমিও একসময় ফেস করেছি। তো সেই অভিজ্ঞতাগুলোই আজকে ভিডিওতে শেয়ার করা হবে। অনেকেই আছো যারা ইজিলি এখনও ড্রপ নিয়ে নিয়েছো এবং অলরেডি প্রিপারেশন করতে শুরু করে দিয়েছো। আবার অনেকেই আছো তোমাদের মধ্যে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই কিন্তু তোমাকে বাঁকা চোখে অলরেডি দেখতে শুরু করে দিয়েছে। যেটা হচ্ছে বাস্তব চিত্র 99% ফ্যামিলি, যারা তোমার সফলতার সময়তে ছুটে আসবে। খারাপ সময়ে কেউ তোমাকে সাথ দেয় না বা তোমাকে মোটিভেট করে না, আরও তোমাকে চারদিক থেকে কতটা ছোট করা যায় সেই প্রচেষ্টাটা চালিয়ে যায়। আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের 4টা বছরের অভিজ্ঞতা শেয়ার করব, অর্থাৎ আমার নিটের জার্নি কেমন ছিল সেটা নিয়ে আজকের ভিডিও। তো একটা জিনিস খেয়াল করে দেখবে, যারাই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করেছে সবারই একটা না একটা কাহিনী থাকে। আমার জীবনে একটা কাহিনী আছে। আমি তখন ক্লাস 8, জীবনে কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, শুধু স্কুল যেতাম আসতাম, এর মধ্যেই যা খুনসুটি বা ভালো লাগা একটা ছিল স্কুলের মধ্যে, এইটুকু। পড়াশোনাতে একদম বেকার ছিলাম। একবারে খুব লাস্টের দিকে বলা যায় না, লাস্টের থেকে একটু আগে থাকতাম। তো এরকম পরিস্থিতি গ্রামের স্কুলে ছিল ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 থেকে ক্লাস 9-এ একটা কী হয়, আমাদের সেই স্কুলে সবাই কিন্তু মিশন চলে যেত মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাকে আরও ভালো করার জন্য। তো সেই হিসেবে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় ক্লাস 8 থেকে 9-এ উঠতে গেলে। তো আমিও দিয়েছিলাম, দুটো ফর্ম ফিল আপ করেছিলাম, একটা হচ্ছে আলামিন মিশন, একটা হচ্ছে জিডি, যেটা এমক্যাট হিসেবে থাকতো। তো আমার এখনও মনে আছে যে আমি সেই দুটো এক্সামে কিন্তু পাস করতে পারিনি। তো সেই হিসেবে আমার বাড়ি থেকে বলা হয়েছিল, তুমি যেহেতু পাস করতে পারোনি তোমাকে অ্যাডমিশন যেতে হবে না। তো সেই হিসেবে মাধ্যমিকটা আমার গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা স্কুলে হয়, যেটা টাউনের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। আমি তখন যেহেতু ম্যাথের টিউশন পড়তাম এবং ম্যাথের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল, সেই হিসেবে ভাবছিলাম যে ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে। এবং আমি সেই স্কুল থেকে 2016 সালে 74% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করলাম। তারপরে আবার সেই একটা চিন্তাভাবনা আসলো যে আবার মিশনে ভর্তি হতে হবে। তার জন্য আমি আবার ফর্ম ফিল আপ করলাম। তখন আমি 3টে ফর্ম ফিল আপ করেছিলাম, একটা হচ্ছে আর্মি মিশন, একটা হচ্ছে ভয়েস, আর একটা হচ্ছে গাইডেন্স একাডেমি। তো এই 3টাতে কিন্তু আমি পাস করে গিয়েছিলাম। তো সেই হিসেবে আলামিন মিশনে অ্যাডমিশন হয়ে গিয়েছিলাম ক্লাস 11-এ। তো আমি সেখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে কেউ না কেউ পড়াশোনা করছে, সে রাত হোক, ভোর হোক বা দুপুর হোক। তো গ্রামে কি হতো যে খুব জোর হলে 1 ঘন্টা পড়ে নিলাম, মানে অনেক কিছু, মানে আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি। তো সেই মিশনে আমার একটা সিনিয়র দাদা ছিল, যার বাড়ি হচ্ছে আমাদের ওই সাইডেই। তো সে আমাকে বললো যে সায়েন্সের ক্ষেত্রে যে যত বেশি পড়াশোনা করবে তার তত নাম্বার হবে। তো সেই হিসেবে 11 থেকে কিন্তু আমি প্রচুর পড়াশোনা করতাম এবং একটা লক্ষ্য ছিল যে ইঞ্জিনিয়ার হব। তো 11 প্রায় শেষ হতে হতে আমি নিজেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ করে ফেলেছিলাম এবং আমাদের প্রায় 60 জনের ব্যাচের মধ্যে আমি 1 থেকে 10-এর মধ্যে বরাবরই থাকতাম। এবার যখন ক্লাস 11 থেকে 12-এ যখন উঠলাম, তখন আমাদের যারা সিনিয়র দাদারা ছিল তারা নিটের জন্য অ্যাপিয়ার করছে। তখন সবার কাছে পরিচিত হলাম যে মিশনের সবাই কিন্তু নিট পরীক্ষাটা দিতে যাচ্ছে, কিন্তু নিট সম্বন্ধে পুরো ডিটেলস একটা আইডিয়া পাইনি তখনও। কারণ আমাদের যে মিশনটা ছিল সেখানে 11-12-টাই সীমাবদ্ধ ছিল, সেখানে নিটের কোচিং দেওয়া হতো না। কিন্তু 12-এ প্রায় মাঝামাঝি সময়ে সবাই মোটামুটি একটা টার্গেট ফিক্স করে ফেলেছে, সবাই ডাক্তার হবে। এবার তখন জানতে শুরু করলাম যে ইঞ্জিনিয়ারিংটা কেন যেতে চাইছে না মানুষ। তো সেটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া খুঁজতে লাগলাম এবং জানতে পারলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের নাকি ফিউচার ভালো না। তো 12-এ বলা যায় যে মাঝামাঝি সময়ে একটা ফিক্স করে নিলাম যে হ্যাঁ ডাক্তার হবো, কিন্তু তখনও এনসিআরটি করতে শুরু করিনি। তো যাই হোক, একটা উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করতে হবে, সেটা আমাদের অনেক ছেলে মেয়ের টার্গেট থাকে যে নিটটা পরে হবে, আগে বোর্ডটা সামলাম। আর আমার যেহেতু মাধ্যমিকটা খুব খারাপ হয়েছিল 74%, সেই হিসেবে আমার উচ্চ মাধ্যমিকটা বেটার করা একমাত্র লক্ষ্য ছিল, নিটটা পরে দেখা যাবে। এবং 87% নাম্বার নিয়ে সেখান থেকে পাস করলাম। 2018 সালে সেই নিট দেওয়ার পরে যখন রেজাল্টটা পালা এলো, আমি পেয়েছিলাম 144 এবং র্যাঙ্ক ছিল জেনারেল ক্যাটাগরিতে 5 লাখের কাছাকাছি। তো আমার কাছে সেরকম কিছু মনে হয়নি যে অনেক খারাপ র্যাঙ্ক বা কিছু, কারণ আমি কোনো প্রিপারেশনই ছিল না। তো সেই সময় ডিসিশন নিলাম যে আমাকে 1 বছরের জন্য ফুল প্রিপারেশন নিতে হবে এবং প্রথম বছরই পেতে হবে। তো সেই হিসেবে আবার আমি মিশনে গেলাম এবং সেখানে একটা ভালোভাবে প্রিপারেশান শুরু করলাম। এবং সারা বছরই আমি প্রায় সিরিয়াসই ছিলাম পড়াশোনা নিয়ে, কিন্তু মাঝখানে আমার একটা সমস্যা হয়েছিল যে আমার মাথা ব্যথা হতো, পড়াশোনা করতে গেলে আমার মাথা ব্যথার সমস্যাটা ফেস করতাম। তো সেই হিসেবে অনেকগুলো ডাক্তার দেখিয়েছিলাম এবং অনেকগুলো সময় মাঝখানে কয়েকটা মাস বেকার চলে গিয়েছিলো। এবার যেহেতু 1 বছর পুরো প্রিপারেশান, বিশাল নার্ভাস, তো অটোমেটিকই আমার সারা পরীক্ষাতে হাত কাঁপছে। এবার আমার মনে হচ্ছে না যে আমি ফ্রিলি এক্সাম দিতে পারছি। তো সেই হিসেবে এক্সাম হল থেকে বেরিয়ে এলাম এবং একটা ক্রস ফিঙ্গার যে এবছর নাও হতে পারে, অতটাও আমি ভালো ইফোর্ট দিতে পারিনি। এবার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তোমার পাশের বেড থেকে যে তোমার সমতুল্য সে যখন নিট পেয়ে যাবে, সেটা হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক। তো সেই হিসাবে আমার ক্ষেত্রে এটাই হলো যে আমার হলো না, আমার কিন্তু পাশের বেডের ইজিলি ভালো নাম্বার চলে আসছে। তো
তো সেই হিসাবে যাই হোক বাড়ি এলাম, বাড়ি এসে আরেকটা নিজেকে প্ল্যান করতে হয়েছে যে ড্রপ নিব কি নিব না, এরকম একটা পরিস্থিতির মধ্যে। তো আমার বায়োলজিটা কিন্তু খুব কাছে ছিল, তোমাদের অনেক ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমি 250-র কাছাকাছি পেয়েছিলাম। তো সেই হিসেবে ভাবলাম যে সামনের বছর ড্রপ নিলে আমাকে বায়োলজিটা ইমপ্রুভ করতে হবে। তো সেই হিসেবে আমি আবার ড্রপ নিলাম। তো 2020 সালে নিট দেবো এরকমভাবে প্রিপারেশন শুরু করছি। তো আবার সেই আমার যে হেলথের প্রবলেমটা সেটা আর যাচ্ছে না। তো যাই হোক এর মধ্যে প্রিপারেশনটা যতটা বেটার করা যায় নিজের থেকে ততটাই করতে শুরু করলাম। তো আমাদের মে মাসে যেটা এক্সাম হওয়ার কথা ছিল তার প্রায় 1-1.5 মাস আগে আমাদের ইন্ডিয়াতে কোভিড চলে এলো। তো কোভিডের সময় কী হয়েছিল যে সমস্ত স্কুল কলেজ সব কিছু অফ করে দিল, সবাই লকডাউনের জন্য বাড়ি ফিরে গেছিলো। তো সেই হিসেবে আমিও চলে গেছিলাম মিশন থেকে। এবার কী হয়েছে যে আমি যেহেতু লাগাতার 3 বছর মিশনে ছিলাম, তো মিশনের মধ্যে একটা পরিবেশ হয়ে গেছিলো এই মিশনে থাকলে আমার পড়াশোনা হবে, নাহলে হবে না। বাড়ি গিয়ে আমার একটু পড়াশোনা হতো না, আর বাড়িতে পড়াশোনার পরিবেশও ছিল না। তো সেই হিসেবে 6টা মাস আমি লকডাউনে বাড়িতে কাটিয়েছিলাম এবং 6 মাস পরে প্রায় নিট পরীক্ষা হয়েছিল। এবং এই 6 মাসে আমি এতটাই গ্রামের পরিবেশে আবদ্ধ হয়ে গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে আমি নিট কোচিং নিয়েছি। তো এরকম একটা কন্ডিশন যেখানে 6 মাসে আমি কোনো ধরনের মক টেস্ট দিইনি, ডাইরেক্ট 2020 সালে নিট যে পরীক্ষাটা সেটা একেবারে আমার মক টেস্টে হয়ে দাঁড়িয়েছে। তো যেখানে হয় যে যতবার তুমি মক টেস্ট দিবে ততবার সিলি মিস্টেকগুলো খুঁজে পাও, তো সেরকমই আমার হয়েছিল। 2020 সালে দেখতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা কিন্তু কোশ্চেন এতটা ইজি ছিল যেটা আর আজ পর্যন্ত হবেও না আর হয়ও নি। 2020 সালে কোশ্চেন পারফেক্ট। তো সেই হিসেবে আমি অনেক সিলি মিস্টেক করে ফেলেছিলাম, কারণ কোনো টেস্ট দিইনি, ডাইরেক্ট যেহেতু নিট পরীক্ষা দিতে গিয়েছি সহজ সহজ কোশ্চেনগুলোকে কিন্তু আমি ভুল করে ফেলেছি। এবার আমি যখন অ্যাটেন্ড করছিলাম পরীক্ষা তখন আমার কিছু মনে হয়নি যে আমি ভুল করছি। তো বাড়ি এসে আমি দেখতে পেলাম যে বায়োলজি বলো, কেমিস্ট্রি, ফিজিক্স প্রত্যেকটাতে আমি সিলি মিস্টেক করে চলে এসেছি। তাড়াতাড়ি পেপার সলভ করেছি, ভালো করে কোশ্চেন পড়িনি, ভালো করে অপশন পড়িনি। সেই ক্ষেত্রে আমার কিন্তু এত সিলি মিস্টেক হয়েছে আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। তো সেই হিসেবে কী করা যায়, ম্যাক্সিমাম আমাদের যারা ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিল, সবারই 2020-তে সিলেকশন হয়ে গেছে, আমারই হলো না। এবার যখন পুরো ক্যালকুলেশন করে দেখলাম যে আমার যে মার্কস আছে সেটাতে আমি ধারের কাছেও নাই যে নিট পেয়ে যাব। তো সেই হিসেবে আবার ভেতরের মধ্যে একটা যে নেক্সট আবার ড্রপ নিতে হবে না কী হবে, এর মধ্যে বাড়িতে অনেক ধরো প্রেশার চলে আসে। যখন 2 বছর হয়ে যায় তখন প্রায় বাড়িতে ভেবে নেই যে এই পড়াশোনা করে না, এর দ্বারা আর হবে না বা এর ভাগ্যে নিট নেই। তো অটোমেটিক কী হয় যে মা বাবা বলো বা প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার কাছ থেকে একটা সাজেশন আসে যে সবারই দ্বারা নিট হয় না, তুই অন্য লাইনেও যেতে পারিস। তো আমাকেও প্রায় 90% ফ্রেন্ড সার্কেল বলো বা বাবা মাও বলছিল যে আর কোচিং না নিলেই ভালো, সবারই দ্বারা সব কিছু সম্ভব হয় না। তো এরকম কথাই শুনতে হয়, আমাকেও সেই কথা শুনতে হয়েছিল। তো এরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে কী করবো না করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। এবার আমার ক্ষেত্রে ড্রপ নেওয়াটা আরও বেশি কঠিন হয়ে পড়েছিল, কারণ আমি ফার্স্ট ড্রপ যখন নিয়েছিলাম তো সেই বছর 2019-এ র্যাঙ্ক হয়েছিল প্রায় 80,000-এর কাছাকাছি, 444 পেয়েছিলাম। এবং 2 বছর ড্রপ নেওয়ার পরে অর্থাৎ 2020-তে যখন নিট দিয়েছিলাম আমার র্যাঙ্ক ছিল 93,000, অর্থাৎ 80,000 থেকে 93,000-এ পিছিয়ে গিয়েছিলাম। এবং মার্কস ছিল 492 2020-তে। তো সেই হিসাবে ফ্যামিলি থেকে একটা আলাদা ধরনের প্রেশার আসছিলো যে সবারই তো মার্কসের উন্নতি হয় বা র্যাঙ্কের উন্নতি হয়, তো তোমার এতটা পিছিয়ে গেছে, মানে ভরসা পুরোপুরি 0%। তো সেই হিসেবে আমি সেই বছর হোমিওপ্যাথিতে অ্যাডমিশন হয়েছিলাম মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে, যে যাই হোক এমবিবিএস না হলেও একটা হাতের কাজ থাকবে, আমি আবার ড্রপ নিব এরকম টাইপের ডিসিশন নিয়ে ফেলেছিলাম। তো আবার স্টার্ট করলাম নতুনভাবে। তো সেই হিসেবে ডিসিশন নিলাম যে নতুনভাবে আবার শুরু করা যাক, কিন্তু আমাকে বাড়িতে থাকলে চলবে না, আমাকে একটা রুম ভাড়া নিতে হবে এবং নতুনভাবে স্টার্ট করতে হবে। তো সেই সময় আমি খুঁজতে শুরু করলাম যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। আমি দেখলাম যে আমার বায়োলজিতে ভালো মার্কস আসছে না, বরাবরই প্রথমবারেও সেকেন্ডবারেও 250-এর মধ্যে সীমাবদ্ধ। তো বায়োলজিটা যেমন করে হোক আমাকে ইমপ্রুভ করতে হবে। তো সেই হিসেবে আমি এনসিইআরটিটা পুরোপুরি পড়তে শুরু করলাম, যত ধরনের এনসিইআরটি বেস কোশ্চেন হয় সমস্ত কিছু প্র্যাকটিস করতে শুরু করলাম। সেই জন্য আমি বায়োলজিটাকে বেশি বেশি টাইম দিতে শুরু করলাম। আমি যখন বায়োলজি পড়তাম তো একটা পেজ পড়ার পরে আমি সেখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন নিজে থেকে বার করার চেষ্টা করতাম যে এই পেজ থেকে কী কোশ্চেন দিতে পারে। তো সেই হিসেবে আমি বায়োলজিটাকে ডিটেলসে পড়তে শুরু করলাম, প্রত্যেকটা লাইনের মিনিংস বাংলাতে নিজের ভাষাতে বোঝার চেষ্টা করলাম এবং সেগুলোকে মনে রাখার ট্রাই করতাম যে, এবং তখন একটা টার্গেট ছিল যে যেমনই কোশ্চেন দিক না কেন আমাকে বায়োলজি থেকে আটকাতে পারবে না। তো এরকম একটা প্রিপারেশন স্টার্ট হলো। এবং তখন কী হতো যে 2020 সালে যেহেতু ফিজিক্সটা খুব ইজি হয়েছিল, সেই হিসেবে আমি ভাবলাম যে ফিজিক্সটা খুব সহজ আসবে, আমাকে পিএকিউ প্র্যাকটিস করলে হবে, আর কিছু প্র্যাকটিস করতে হবে না। তো সেই হিসেবে কোনো ক্লাস করিনি। 2021-এ আবার নিট অ্যাপ্লাই করলাম, নিট দেওয়ার পরে বায়োলজি করলাম, প্রথমে কেমিস্ট্রি করলাম, এবং যখনই ফিজিক্সে গেলাম তখনই আমাদের তখন সেকশন বি ছিল, সেকশন বি থেকে স্টার্ট করলাম। এবং এত বড় বড় সব লেন্দি কোশ্চেন ছিল, আমাকে পড়তে প্রায় কোশ্চেনটা পড়তে 1 মিনিট সময় লেগেছে, এবং সেটাকে ভাবতে ক্যালকুলেশন করে দেখলাম যে উত্তর আসতো না, কিন্তু আমার 4 মিনিট সময় চলে গেছে। তো
তারপরে আবার কোশ্চেন অ্যাটেন্ড করলাম, সেটাও দেখছি হচ্ছে না, নামছে না। পরপর 3টে কোশ্চেন যখন আমার বাউন্স চলে গেছে, আমার দ্বারা হচ্ছে না, তখন আবার সেকশন এতে জ্যাম করলাম। অলরেডি আমার 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার একটাও কোশ্চেন হয়নি। সেই যে টেনশন শুরু হলো, সেই টেনশনের কারণে আমার ফিজিক্সটা পুরোপুরি বাজে চলে গেছে। আন্দাজে মারতে শুরু করেছিলাম, এতটা খারাপ কন্ডিশন। আমার দ্বারা তো একটাও হচ্ছে না কোশ্চেন, আর সব লেন্দি কোশ্চেন ফিজিক্সের ক্ষেত্রে। তো সেই হিসাবে আমার ফিজিক্সটা পুরোপুরি একবারে বাজে চলে গেল, এবং পরীক্ষা হল থেকে একটা মনের মধ্যে ক্রস ফিঙ্গার যে এবছরই মনে হয় হবে না। ফিজিক্সটা যদি আমার প্রায় 100 কাছাকাছি আসে তাহলে আমি সিলেকশন হবে, নাহলে পুরোপুরি ক্যান্সেল। তো সেই হিসেবে আবার বাড়ি ফিরে এলাম এবং কোশ্চেনগুলো মেলাচ্ছিলাম। বায়োলজির ক্ষেত্রে দেখলাম যে আমার 90টার মধ্যে 89টা ঠিক হচ্ছে, অর্থাৎ 355 হচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রায় 130-এর কাছাকাছি হচ্ছে, কিন্তু আমি ফিজিক্সে 50 পাচ্ছি, 50 থেকে 52। তো একটা আলাদাই টেনশন কাজ করতে শুরু করলো যে নেক্সট কী করা যায়। নেক্সট বার তো আর আমাকে বাড়ি থেকে কোচিং দেওয়া যাবে না। এবার তখন ভেবেছিলাম যে ফিজ যেহেতু টাফ করেছে, তো সবার জন্য কঠিন হবে, তো কাট অফটা আগের তুলনায় অনেকটা কমে যাবে। তো সেই হিসেবে আমার 531 আসছিলো। এবার 2021 সালে 5টা নতুন কলেজ কিন্তু খুলছিল। তো সেই হিসেবে আমি বাড়িতে বলে রেখেছিলাম যে শেষ পর্যন্ত 5টা কলেজের মধ্যে একটাতে হয়ে যেতে পারে, তোমরা কিছু টেনশন করিও না, কাট অফ অনেকটা কমবে। আর নিজেকেও এতটা সান্ত্বনা দিচ্ছিলাম, এবং সব টিচাররা বাইরে বলছিল যে এরকম কাট অফ কমে যেতে পারে 2020 থেকে 2021-এ, যেহেতু ফি স্টাফ হয়েছে সেই হিসাবে কমে যাবে। সেই হিসাবে ভরসা দিয়ে আছি, এবং সেই সময়তে কিন্তু রেজাল্ট দিতে দেরি করছিল। রেজাল্টের প্রায় 2 দিন আগে বাড়িতে বললাম যে আমার যেহেতু বর্ডার লাইনে মাসটা আছে, তো মপ আপ পর্যন্ত ওয়েট করতে হতে পারে আমাকে, তারপরে হয়তো পাবো। তো সেই হিসাবে বললাম যে হালকা করে প্রিপারেশান স্টার্ট করে দিই, হলো তো চলে গেলাম, নাহলে ট্রাই করবো আবার। তো সেই হিসেবে বাড়ি থেকে চলে এসেছিলাম উলুবেড়িয়াতে আমি একটা মেসে থাকতাম। তখন একটা ডিসাইড করেছিলাম যে যাই হোক আমি আর মিশনে যাচ্ছি না, কারণ মিশনে কী হয়েছিল যে বারবার লকডাউন হচ্ছিলো এবং আমাদের বাড়িতে ফিরিয়ে দিচ্ছিলো, সেই হিসেবে পড়াশোনা হচ্ছিলো। তো আমি সবসময় চাইছিলাম যে একটা পার্মানেন্ট জায়গায় থাকবো, যেখান থেকে প্রায় আর আসবো না, পুরো 1 বছর টানা প্রিপারেশন করবো এবং নিট পরীক্ষা দেবো। এবার সেখানে যাওয়ার প্রায় 2 দিন পরে নিটের রেজাল্ট পাবলিশ হলো, রাত্রের সময় ছিল। ইমেলের মাধ্যমে দেখলাম আমি পেয়েছি 531 এবং র্যাঙ্ক হচ্ছে 59,000। একটা হার্ট ব্রেক। এবার বাড়িতে বললাম যে এরকম মার্কস হয়েছে, এরকম র্যাঙ্ক হয়েছে। বাড়ি থেকে প্রায় বুঝে গিয়েছে যে এই মার্কসে জীবনেও পাওয়া যাবে না। 40,000-এর মধ্যে থাকলে হয়তো পাওয়া যেত, কিন্তু 60,000-এর মধ্যে যাবে না। এবার যেহেতু আমার থার্ড ড্রপ ছিল, সেই হিসেবে বাড়ি থেকে ভেবে নিয়েছে যে এর দ্বারা আর কিছু হবে না, সেই হিসেবে যা কিছু শোনানোর হয় শুনিয়ে দিল সেদিন ফোনের মাধ্যমে। তো সবচেয়ে বেশি হার্ট ব্রেক হয়েছিল যে নিজের ফ্যামিলিরও সাপোর্ট পাচ্ছি না, এরকম টাইপের। তো বাড়ির সাথে কথা বলা প্রায় 1 মাস আমি অফ করে দিয়েছিলাম, এবং একটা নিজের মধ্যে শপথ করেছিলাম যে এবার নিট না নিয়ে আমি যাচ্ছি না। তো সেই হিসেবে সেই মেস থেকে আরেকটা জায়গা ছিল প্রোডিজি বলে, যেটা থেকে আমি লাস্টবার পেয়েছি, সেখানে কন্ট্যাক্ট করলাম এবং কয়েকটা ফ্রেন্ড নিয়ে আমরা সেখানে প্রিপারেশন স্টার্ট করলাম। এবং সেই বছর দেখতে গেলে আমি নিজের মতো করে, মানে মিশনে একটা কী ছিল যে আবদ্ধ পরিবেশের মধ্যে প্রিপারেশন করতাম, একটা মনের মধ্যে টেনশন থাকতো বা স্ট্রেস থাকতো, সেখান থেকে মুক্ত হয়ে সেখানে আমি অ্যাকচুয়াল যে কনসেপ্ট ক্লিয়ার কীভাবে করতে হয় বা ফ্রি মাইন্ডে ক্লাসগুলো করতে শুরু করলাম। তো সেই সময় ভেতর একটা আলাদাই জেদ তৈরি হয়েছিল যে আর যাই হোক বাড়ি আমি আর যাচ্ছি না, এই 10 মাস যে নিটের প্রিপারেশন আছে পুরোপুরি লাস্টবারের মতো দিব, এবং এই বছরই পেলাম তো পেলাম, নাহলে আমি সোজা হোমিওপ্যাথি পড়তে শুরু করে দেবো। তো সেটা আমার ক্ষেত্রে মনে লাস্ট ড্রপ ছিল যে আর যাই হোক আমি আর ড্রপ নিচ্ছি না, আমার দ্বারা আর পসিবল না। তো সেই হিসেবে মাঝখানে আমাদের যে 2টো ঈদ পড়েছিল, সেই 2টো ঈদই আমি প্রোডিজিতে করেছিলাম। এবার যখন ড্রপ নিলাম তখন ভালোভাবে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করলাম 2021-এ আমার কী ভুল হয়েছিল, কোন জায়গাতে আমার মিস্টেক হচ্ছিলো। তো দেখলাম যে ফিজিক্সে আমার সবচেয়ে ডাউন চলছিল, আমার কোনো কনসেপ্ট নেই, আমি জাস্ট মুখস্থ করার মতো করে পিএকিউ জাস্ট প্র্যাকটিস করতাম আর নিট গাইডটা, আর কিছু করতাম না। তো সেই হিসেবে 2022-এর প্রথম থেকে স্টার্ট করলাম ক্লাস করা, পিডব্লিউ থেকে ক্লাস করতাম, আর প্রোডিজিতে যে ক্লাস টেস্টগুলো থাকতো সেগুলো দিতাম, বা ডিপিপি এগুলো সলভ করতাম। কোশ্চেন অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম ফিজিক্সের ক্ষেত্রে, তো সেই হিসেবে ফিজিক্সটা আস্তে আস্তে স্ট্রং করেছিলাম। তো সেই বছর 2022 সালে আমার প্রিপারেশনটা এমনভাবে তৈরি করেছিলাম যে নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ আমি সব কোশ্চেন মোটামুটি ফেস করতে পারবো। সেরকমভাবে টেস্ট অনেকগুলো দিতাম, শেষের দিকে প্রায় প্রত্যেক সপ্তাহে 7টা-8টা করেই মক টেস্ট দিতাম। তো সেই হিসেবে আমার এক্সামের ফিয়ারটা প্রায় অনেকটা কেটে গিয়েছিল। এবার নিটের পরীক্ষার ক্ষেত্রে তুমি যতবারই ড্রপ নাও না কেন, একটা ভয় কিন্তু অটোমেটিক কাজ করতে থাকে, পরীক্ষার আগে বলো বা পরীক্ষার মুহূর্তে। এবার এক্সাম শুরু হলো, প্রথমে বায়োলজি অ্যাটেন্ড করলাম, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স। এবার 2022 সালে কী হয়েছিল যে বায়োলজিটা কিন্তু লেন্দি কোশ্চেন এসেছিল, অর্থাৎ স্টেটমেন্ট বেস, কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল, 20-22টা কোশ্চেন ছিল, যেটা আমরা মোটেই প্রিপেয়ার ছিলাম না। মানে হঠাৎ করে এমস লেভেলের যে অ্যাসেশন রিজনগুলো থাকে সেগুলো বেশি এসেছিলো, আর আমি কিন্তু একটাও প্র্যাকটিস করে আসিনি সেগুলো। তো সেই হিসেবে প্রত্যেকটা অপশন যেহেতু পড়তে হচ্ছে, তো অনেকগুলো টাইম লাগছিলো।
বায়োলজিতে আমার প্রায় ধরো 1 ঘন্টা 20 মিনিট মতো সময় চলে গিয়েছে। তারপরে কেমিস্ট্রিতে এলাম, কেমিস্ট্রিতে ধরো 45 মিনিট 50 মিনিটের মতো সময় চলে গেছে। এবং ফিজিক্সের ক্ষেত্রে দেখছি আমার সময় রয়েছে প্রায় 50 থেকে 55 মিনিট। তো সেই সময় হঠাৎ করে একটা আমার মনের মধ্যে ফিলিংস আসলো যে 2021 সালেও আমি 1 ঘন্টা প্রায় সময় পেয়েছিলাম এবং আমার দ্বারা একটা কোশ্চেনও নাম ছিল না। প্রায় 10 মিনিট নষ্ট হয়ে গেলেও একটা কোশ্চেনও সলভ হয়নি। তো সেই ভয়টা হঠাৎ করে কাজ হলো যে এবছর হয়তো হবে না। কিন্তু যাই হোক, মনের মধ্যে একটা সাহস রাখলাম যে যাই হোক, কোনো কোশ্চেন যদি আমার দ্বারা না হয় সেটাকে আমি স্কিপ করবো এবং পরের কোশ্চেনে নিশ্চিন্তে আমি জাম্প করবো। এবার মনের মধ্যে একটা সাহস জুগিয়ে প্রায় সেকশন এ থেকে শুরু করলাম ফিজিক্সটা এবং কয়েকটা কোশ্চেন অ্যাটেন্ড করার পরে বুঝতে পারলাম যে 2021-এর মতো লেন্দি কোশ্চেন এবছর হয়নি। প্রত্যেকটা কিন্তু সহজ সহজ কোশ্চেন এসছে এবং টাইম সেরকম আর লাগবে না যেমনটা কোশ্চেন দেখে 2022-এর কোশ্চেন তোমরা হয়তো দেখেছো ফিজিক্সের। তো সেই তুলনায় যখন আমার 5টা কোশ্চেন হয়ে গেল প্রায় 3 মিনিটের মধ্যে, তো তখন আলাদা লেভেলে একটা কনফিডেন্স বুস্ট হলো। তো সেই হিসেবে আমি প্রায় ধরো 40টা কোশ্চেন অ্যাটেন্ড করে ফেলেছি এবং আমার হাতে বাবলিং করার পরেও 5 মিনিট সময় পড়ে আছে। সেই যে আলাদা লেভেলের একটা খুশি যেটা আমি প্রথমবার অনুভব করলাম যে আমার যাই হোক পেপারটা কমপ্লিট হয়েছে এবং আমি ভীষণ স্যাটিসফাই। এবং সেই সময় আমার মনের মধ্যে একটা ফিলিংস হলো যে হ্যাঁ, এবছর হয়ে যাচ্ছে। তো পরীক্ষা হল থেকে খুব খুশি খুশি বেরিয়েছিলাম, এতটা হ্যাপি ছিলাম কল্পনা করতে পারবে না। এরপরে বাড়ি আসার পরে অ্যান্সার মেলানোর সাহসও ছিল না, প্রায় তখন অ্যান্সার শিট বেরিয়ে গেছিলো সন্ধ্যা নাগাদ। তো যাই হোক, রাত 12টার সময় সাহস করে অ্যান্সার মেলাতে শুরু করলাম এবং সেই সময় অ্যালেনা কাছের অ্যান্সার কি অনুযায়ী আমার 614 মতো আসছে। তো যাই হোক, মনের মধ্যে একটা স্যাটিসফাই এলো যে হ্যাঁ, এই বছর গ্যারেন্টি হয়ে যাচ্ছে, কেউ আটকাতে পারবে না। তো সেই আলাদা লেভেলের একটা খুশি যেটা আমি তোমাদের ক্যামেরার সামনে হয়তো প্রকাশ করতে পারবো না, বা সেই সময় আমি যতটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে দীর্ঘ 4 বছরের পরে আমার নিটের জার্নিটা এন্ড হচ্ছে, দি এন্ড বলা যেতে পারে। তো যাই হোক, রেজাল্টের অপেক্ষা ছিল মোটামুটি ক্রস ফিঙ্গার। এবার 2022-এ নিটের রেজাল্ট যখন পাবলিশ হয়েছিল তখন প্রায় রাত 11টা বাজে। আমি জেগে আছি, আব্বাও জেগে আছে এবং মাঝে মাঝে রিলেটিভরা ফোন করে বলছে যে রেজাল্ট কেমন হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ তখন সবাই যেহেতু দেখছে সেই হিসেবে সার্ভার ডাউন ছিল। তো এই করতে করতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো কেটে যাওয়ার পরে প্রায় 12টা নাগাদ আমি রেজাল্ট দেখলাম 604 এবং র্যাঙ্ক হচ্ছে 19,168, মানে একটা গভর্নমেন্ট কলেজ আমার হয়ে যাচ্ছে। তো আব্বাকে জানালাম। তো সেই সময় দেখলাম যে ফ্যামিলি কতটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করে, কতটা খুশি হয় তোমার থেকে। শুধু তোমার জার্নিটা না, তোমার সাথে সাথে বাবা মারও কিন্তু নিটের প্রিপারেশন করে এবং তাদের যে খুশিটা সেটা হয়তো তোমার সমতুল্য বা তোমার থেকেও বেশি। সেটা সেই দিনই অনুভব করতে পারলাম যে স্ট্রাগলটা শুধু তোমার না, তোমার পরিবারেরও। শুধু তারা যে তোমায় টাকা দেয় বা পয়সা দেয় পড়াশোনার জন্য সেটা না, তোমার জন্য কতটা ইমোশন জড়িয়ে আছে সেটা সেই দিন বুঝতে পারবে, আর যেদিন তুমি ফেল করবে সেই 2 দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে অ্যাডমিশন হলাম। আমার ফার্স্ট রাউন্ডে অ্যালট হলো কলেজ অফ মেডিসিন, জেএনএম হসপিটাল, কল্যাণী, এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক ছিল 947 মতো। তো সেই হিসেবে আমি সেই কলেজে থেকে গেলাম। এবার রেজাল্টের প্রায় 2 মাস পরে প্রায় নভেম্বরের 15 তারিখে আমার নতুন জার্নি শুরু হলো অ্যাজ এ ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট কলেজ অফ মেডিসিন, জেএনএম হসপিটাল, কল্যাণী। এর মধ্যে আমার 2টো প্রপ শেষ হয়েছে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি পাস করেছি, তারপরে থার্ড ইয়ারে উঠেছি। আমার ইউটিউব জার্নিটা স্টার্ট হয়েছিল যখন আমি নিট পেয়েছিলাম তারপর থেকেই, এবং এরই মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার জার্নিটা শেয়ার করো। তো আজ হয়তো আমার ভাঙাচোরা গলাতে কিছু তোমাদের শেয়ার করতে পারলাম। তো আমি এটাই মনে করি আমার মতো অনেক ক্যান্ডিডেট আছো যারা এখনও বুঝতে পারছো না যে ড্রপ নেওয়া উচিত কি উচিত না, কারো 4 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে, তোমরা কি করবে, এরকম অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। তো আমি একটা জিনিসই মনে করি যে নিজের প্রতি যদি সৎ থাকা যায় এবং নিজের ভুল যদি আমি বুঝতে পারি, তাহলে আমার মনে হয় না যে কোনো লক্ষ্য বাধা হয়ে দাঁড়াবে। তোমরা যাই করো না কেন, কেউ আইআইটি প্রিপারেশন করো বা নিট করো বা রেলওয়ে করো, WBCS, UPSC, যে কোনো এক্সাম হোক না কেন, তোমাকে নিজের 100% দেওয়া উচিত এবং রেজাল্টটা সেটা পুরোপুরি উপরওয়ালার উপর ছেড়ে দেবে, তাহলে দেখবে তোমরা একদিন সফল হয়েছো। আর একটা পেশেন্স রাখতে হবে, একটা ধৈর্য রাখতে হবে, আর নিজের প্রতি ইমানদার হতে হবে। এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দিও ভালো লাগলে।